ইতিহাসের পাতায় এমন কিছু গল্প আছে যেগুলো শুনলে কেমন যেন গা ছুমছুম করে ওঠে। হ্যাঁ, অভিশাপের গল্প। আজ আমরা ঠিক এমনই কিছু ঐতিহাসিক অভিশাপের পেছনের রহস্যটা জানার চেষ্টা করব। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে পরপর ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা নিছকই দুর্ভাগ্য হতে পারে না? এর পেছনে কি অন্য কিছু আছে? কোনো অশুভ ইশারা? চলুন তো এই রহস্যের একদম গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি। ইতিহাস উল্টালে না মাঝে মাঝে এমন কিছু মানুষ বা গোটা পরিবারের কথা জানা যায় যাদের জীবনটা যেন শুধুই দুর্ভাগ্য আর ট্র্যাজেডির একটা লম্বা তালিকা। আর লোকে কি বলতো জানেন? বলতো ওদের উপর নাকি অভিশাপ লেগেছে। আমাদের প্রথম কেস স্টাডিটা সম্ভবত ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অভিশাপের গল্প। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি ফারাও তুতান খামেনের সমাধি আর তার সেই রহস্যময় অভিশাপ নিয়ে। শুধু একবার কল্পনা করুন, ১৯২২ সাল প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার প্রায় ৩,০০০ বছরের পুরনো একটা সমাধির দরজা খুলছেন। ভাবা যায়, গোটা পৃথিবী তো এই আবিষ্কারে মুগ্ধ, কিন্তু তারা তখনও জানত না যে এই বন্ধ দরজার ওপার থেকে শুধু ধনসম্পদ নয়, বেরিয়ে আসতে চলেছে এক ভয়ঙ্কর কিংবদন্তি। সমাধি তো খোলা হলো, কিন্তু তারপরেই যেন শুরু হলো এক অশুভ খেলা। অভিযানে যিনি টাকা দিয়েছিলেন সেই লর্ড কার্নাভন হঠাৎ করেই মারা গেলেন। তারপর সমাধি দেখতে আসা আরেকজন মারা গেলেন জ্বরে। যিনি মমিটার এক্স-রে করেছিলেন তিনিও বাঁচলেন না। একের পর এক মৃত্যু। খবরের কাগজগুলো তো একদম ঝাঁপিয়ে পড়ল। নাম দিল ফারাওয়ের অভিশাপ। আর ব্যাস, গোটা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়তে সময় লাগল না। ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের মতো একজন যুক্তিবাদী মানুষও বলে ফেলেছিলেন যে তিনি অভিশাপে বিশ্বাস না করলেও এখন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে। ভাবুন অবস্থাটা। আচ্ছা, মিশর থেকে এবার পাড়ি দেওয়া যাক বরফের দেশ রাশিয়ায়, কারণ সেখানেও কিন্তু একটা অভিশাপের গল্প অপেক্ষা করছে। আর এই গল্পের কেন্দ্রে আছেন একজন রহস্যময় সন্ন্যাসী গ্রিগরি রাসপুটিন আর রাশিয়ার বিখ্যাত রোমানভ রাজবংশ। এই গ্রিগরি রাসপুটিন মানে যাকে বলা হতো ম্যাড মাঙ্ক, তিনি ছিলেন রাশিয়ার জারের উপদেষ্টা, আর তার প্রভাব ছিল অসীম। মানে লোকে বলতো যে রাসপুটিনের ভাগ্য নাকি রাজপরিবারের সঙ্গে একেবারে আষ্টেপিষ্টে বাঁধা। আর একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীও চালু ছিল যে রাসপুটিনের মৃত্যু যেদিন হবে সেদিনই রোমানভ সাম্রাজ্যের পতন হবে। আর হলেও ঠিক তাই। কী অবিশ্বাস্য ব্যাপার দেখুন, ১৯১৬ ডিসেম্বরে রাসপুটিনকে খুন করা হলো, আর তার ঠিক কয়েক মাসের মধ্যেই ৩০০ বছরের পুরনো রোমানভ সাম্রাজ্যের পতন, যার সিংহাসন ছাড়তে বাধ্য হলেন, আর তার কিছুদিনের মধ্যেই পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হলো। এখন প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি সেই ভবিষ্যৎবাণীটাই সত্যি হয়ে গেল? তো দুটো দারুণ রোমাঞ্চকর অভিশাপের গল্প তো শোনা হলো, কিন্তু এই সব রহস্যময় ঘটনার পেছনে কি সত্যিই কোনো অলৌকিক শক্তি কাজ করছে, নাকি এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাও থাকতে পারে? চলুন এবার একটু গোয়েন্দার মতো করে কিংবদন্তির আড়াল থেকে সত্যিটাকে খুঁজে বের করার চেষ্টা করা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই সব কিছু কি সত্যিই একটা অভিশাপের ফল, নাকি এর পেছনে বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করার মতো কিছু আছে? চলুন তদন্তটা শুরু করা যাক। ফারাওয়ের সমাধির ঘটনাটা দিয়েই শুরু করি। কিংবদন্তি বলছে অভিশাপের কথা, কিন্তু বাস্তবতা কি বলছে? প্রথমত, যিনি এই অভিশাপের প্রধান টার্গেট হওয়ার কথা, সেই হাওয়ার্ড কার্টার নিজে কিন্তু সমাধি খোলার পরেও দিব্যি আরও ১৬ বছর বেঁচে ছিলেন। তাহলে আসলে বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর বন্ধ থাকা সমাধিতে বিষাক্ত ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা থেকে অসুস্থতা বা মৃত্যুও হতে পারে। আর খবরের কাগজ, তারা তো শুধু চাঞ্চল্যকর মৃত্যুগুলোর খবরই ছেপেছে। যারা সুস্থভাবে বেঁচে ছিল তাদের কথা তো কেউ বলেনি। এর পেছনে মনোবিজ্ঞানের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কাজ করে, যেটাকে বলে কনফার্মেশন বায়াস। ব্যাপারটা খুব সোজা। আমরা মনে মনে যা বিশ্বাস করি, আমরা শুধু সেই রকম তথ্যই খুঁজি, আর সেগুলোই মনে রাখি, বাকিগুলো এড়িয়ে যাই। ফারাওয়ের অভিশাপের বেলাতেও ঠিক এটাই হয়েছিল। লোকে অভিশাপের গল্পটা বিশ্বাস করতে চেয়েছিল, তাই তারা শুধু মৃত্যুগুলোকেই দেখেছে। যারা বেঁচে ছিল তাদের কথা বেমালুম ভুলে গেছে। তাহলে একটা অভিশাপ কিভাবে তৈরি হয় আমাদের মনে? দেখুন, এর কয়েকটা ধাপ আছে। প্রথমে অপ্রত্যাশিত একটা খারাপ ঘটনা ঘটে, তারপর আমাদের মস্তিষ্ক কারণ খুঁজতে শুরু করে, আর দুটো আলাদা ঘটনার মধ্যে একটা যোগসূত্র বানিয়ে ফেলে। মানে এটার পরেই যেহেতু ওটা হয়েছে, তাহলে এটার কারণই ওটা হয়েছে। এরপর যখনই আরেকটা খারাপ কিছু হয়, আমরা ভাবি এই তো অভিশাপটা সত্যি, আর এভাবেই আমাদের বিশ্বাসটা আরও পাকা হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়,
এত যুক্তি, এত বিজ্ঞান সব জানার পরেও আমরা কেন এই অভিশাপের গল্পগুলো এত পছন্দ করি? কেন এগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকে? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদের স্বভাবের মধ্যেই লুকিয়ে আছে। আসলে এই অভিশপ্ত গল্পগুলোর একটা দারুণ ক্ষমতা আছে। প্রথমত, এগুলো খুব জটিল কোনো ট্র্যাজেডির একটা সহজ সরল ব্যাখ্যা দিয়ে দেয়। দ্বিতীয়ত, এগুলো আমাদের মনে এক ধরনের শৃঙ্খলা বা ন্যায় বিচারের বোধ তৈরি করে, ভালেই সেটার ভিত্তি অলৌকিক হোক। সোজা কথায়, কোনো কারণ ছাড়া ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে একটা আকর্ষণীয় গল্পে পরিণত করে এই অভিশাপের ধারণা। সুতরাং শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি? অভিশাপ আসলে কোনো বাস্তব অতিপ্রাকৃত শক্তি নয়, বরং এটা হলো আমাদের নিজেদেরই তৈরি করা একটা শক্তিশালী গল্প, যে গল্পটা আমাদের এই বিশৃঙ্খল অপ্রত্যাশিত পৃথিবীকে বুঝতে সাহায্য করে, দুর্ভাগ্যকে একটা মানে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আগের দিনের মানুষ তো দুর্ভাগ্য বা বিশৃঙ্খলাকে ব্যাখ্যা করত অভিশাপের গল্প দিয়ে। আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো, আজকের এই আধুনিক যুগে আমরা যখন কোনো অপ্রত্যাশিত বা দুঃখজনক ঘটনার মুখোমুখি হই, তখন সেটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কোন ধরনের গল্প তৈরি করি? উত্তরটা কিন্তু বেশ ভাবার মতো।